পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা গ্রামগুলো দেখতে খুবই সুন্দর মনে হয়। তাই তো অনেকেই শখের বশে আয়োজন করে গ্রাম দেখতে যান। এসব গ্রামের সৌন্দর্য দেখেই হয়তো আপনারা এক ধরনের আত্মতৃপ্তি বোধ করেন, কিন্তু বাস্তবে সুন্দর গ্রামগুলোর প্রতিটি পরতে পরতে রয়েছে দুঃখ বেদনার ইতিহাস, না প্রাপ্তির এক লম্বা তালিকা। আজকে রাজশাহী শহরের বিপরীতে পদ্মা নদীর ওপারে এরকম একটি গ্রামের মানুষের দুঃখ কষ্টের চিত্র আপনাদের সাথে শেয়ার করব। বর্ষার সময় নদী ভাঙ্গন, উত্তাল নদী পাড়ি দিয়ে প্রতিনিয়ত যাতায়াত, শুষ্ক মৌসুমে দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা, জীবিকার বৈচিত্র্যতা ইত্যাদি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিও জুড়ে চোখ রাখুন। এই চ্যানেলের নতুন দর্শক হিসাবে যদি আপনার আগমন হয়, তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সেই সাথে পাশে থাকা বেল বাটনে ক্লিক করলে ভিডিও আপলোড করার সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। যাত্রা শুরু করছি রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকা থেকে। সাহেববাজার এলাকায় এখনও সেভাবে কর্মব্যস্ততা শুরু হয়নি। সকালে মাঠা নিয়ে এসে বসে রয়েছে। এখানে কিছুক্ষণ আগে একজন ব্যক্তি খেজুরের রসও নিয়ে এসেছিল। 0 পয়েন্ট থেকে আমরা চর খানপুর এবং চর খিদিরপুরের উদ্দেশ্যে আমাদের আজকের গন্তব্য শুরু করব। তবে এই গন্তব্য শুরু হবে বড়কুটি নামে একটি জায়গা থেকে। বড়কুটি হচ্ছে পদ্মা নদীর একটি ঘাট। এই ঘাট থেকে আজকে আমাদের এই গন্তব্য শুরু করব। সেখানে নৌকাতে করে আমরা প্রথমে নদী পার হব এবং সেখান থেকে চর পার হয়ে চর খিদিরপুর এবং চর খানপুর এলাকায় যাব। তবে আমরা আমাদের গন্তব্য খুব দ্রুতই এখান থেকে শুরু করব। এখানে কোনো টাইম ওয়েস্ট করব না, শুধু পানি এবং কিছু স্ন্যাক্স নিব। সামনের যে পথটি দেখতেছেন, এই পথ ধরে কিছু দূর এগিয়ে গেলে আমরা পদ্মা নদীর পানির অংশ পাবো। এইটুকু রাস্তা আমাদেরকে হেঁটে যেতেই হবে। এই যে বাঁশের সাঁকুটি দেখছেন, এটি ওই সামনে যে কাকা বসেছিল, ওনার নাম দুহু কাকা। উনি এটি ইজারা নিয়ে নির্মাণ করেছেন। প্রত্যেক ব্যক্তির এটি পারাপারের জন্য 10 টাকা করে ওনাকে দিতে হয়। তাই সকাল 9টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি এখানে বসে থেকে এই টোল কালেকশন করেন। জীবনে যদি কখনো থ্রিল অ্যাডভেঞ্চার করার মনে চায় আপনার, তাহলে কিন্তু এই পদ্মার চর পাড়ি দিয়ে আপনারা চর খানপুর বা চর খিদিরপুর যে কোনো একটি গ্রামে আপনারা ভ্রমণ করতে পারেন। সেখানকার মানুষের জীবন জীবিকা কেমন, তারা কীরকম প্রতিকূলতার মধ্যে দিয়ে বসবাস করে আসছে, সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। কি ওগুলো আপনার হাতে? ফেরিওয়ালা? আপনি ফেরি করে করে ঘুরবেন, আপনার পিছনে আমি ঘুরবো। আমাদের গন্তব্য এখন শুরু হয়ে যাবে। নদীর নৌকার যে নোঙ্গর সেটি উঠিয়ে ফেলা হয়েছে অলরেডি। হ্যাঁ, আর কেউ যাবে না? এই পথটুকু পাড়ি দিতে নর্মালি 20 টাকা রাখে নৌকাওয়ালা। তবে যাত্রীর সংখ্যা খুবই কম ছিল, যার কারণে খুব রিকোয়েস্ট করছিল যাতে করে আমরা বাড়িয়ে দিই। নৌকাতে মোট আমরা 3 জন যাত্রী রয়েছে। তো 3 জন যাত্রীতে আমরা 50 টাকা করে তাকে দিলাম। তবে পথ কিন্তু খুব একটা বেশি নয়, যদিও বলছে যে তেলের টাকাটা উঠলেই তাদের হবে।
তো দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু দেখা যাচ্ছে, চলুন দেখ, সামনের যে ঘাটটি দেখা যাচ্ছে আমরা কিন্তু সেই ঘাটে কিন্তু নেমে যাব। পদ্মার এই চরকে অনেকটা পাহাড় সদৃশ মনে হচ্ছে আমার কাছে। বালুর উপরে পথ চলা খুবই কঠিন একটি কাজ, প্রত্যেকটি স্টেপে বাড়তি এনার্জি ক্ষয় হয়। তাই কতটুকু স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারবো সেটি নিয়ে একটি সংশয় কাজ করছে। অলরেডি এক যাত্রী তিনি তার জুতা খুলে ফেলেছেন, কারণ জুতা পরে এখানে ওঠা খুবই কষ্টসাধ্য কাজ। তবে আমি যেহেতু গেটস পরে এসেছি তাই আমার খোলার প্রয়োজন হবে না। উপরে উঠতেই দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু হেঁটে হেঁটে আসছে, তারা নদী পার হবে। এই কঠিন রাস্তা পাড়ি দেওয়ার সময় যদি আপনি ক্লান্ত হয়ে যান, একটু বসে যে জিরিয়ে নেবেন সেরকম ব্যবস্থা কিন্তু এখানে নেই। আপনারা খেয়াল করেন, দূর দূরান্ত পর্যন্ত কিন্তু কোনো গাছ লক্ষ্য করা যাচ্ছে না, এমনকি ছোট গুল্ম জাতীয় গাছও না। অর্থাৎ প্রাণের অস্তিত্ব এখানে অনেকটাই জিরো পর্যায়ে। চরে শুধু বালি আর বালি। এই চরে কিন্তু একা হাঁটা খুবই কষ্টকর বিষয়, তাই এখানে আসলে আপনি অবশ্যই সঙ্গী সাথী নিয়ে আসবেন। অর্থাৎ 2-3 জন যদি আসেন তাহলে আপনার এই হাঁটাটা তেমন একটা বোরিং লাগবে না। আমি আসার সময় যে 2 জনকে সঙ্গী হিসাবে পেয়েছিলাম, তাদের একজনকে আমি আমার দৃষ্টিসীমায় দেখতে পাচ্ছি, আরও একজনকে দেখা যাচ্ছে, তবে অনেকটাই দূরে চলে গিয়েছে। দেখুন তাদের হাঁটার স্পিড কত ছিল, তারা কিন্তু আমার থেকে অনেক বেশি অ্যাডভান্স। আমি কিন্তু তাদের সাথে যেতে পারছি না, অথচ বয়স কিন্তু তাদের থেকে আমার কম। তারা কিন্তু প্রতিনিয়তই এই রাস্তা অতিক্রম করে, এটা তাদের অভিজ্ঞতা। দেখুন ঘেমে অস্থির হয়ে গেছি। পায়ের নিচে যদি মাটি থাকতো তাহলে 7-8 কিলোমিটার পথ পাড়ি দিতে এত কষ্ট হতো না। বালির কারণে প্রত্যেকটা স্টেপ কিন্তু দেবে ভিতরে ঢুকে যাচ্ছে, এই পাকে আবার বের করে আবার পরবর্তী স্টেপ দেওয়া খুব কষ্ট হচ্ছে। আমি এখন পর্যন্ত মনে হয় না 1 কিলোমিটার পথ হাঁটতে পেরেছি, এরকম আরও 7 থেকে 7 কিলোমিটার পথ আমাকে পাড়ি দিতে হবে। তবে খুবই অবাক করা বিষয়, প্রতি মুহূর্তে কিন্তু আমি আমার সাথে যে 2 জন এসেছে তাদের থেকে প্রতি মুহূর্তে আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি। এর আগে যখন দেখিয়েছিলাম তখন 2 জন ব্যক্তি কিন্তু আমার দৃষ্টিসীমার মধ্যেই ছিল, একজন কিছু দূরত্বে ছিল এবং আরেকজন প্রায় দৃষ্টিসীমানার বাইরে চলে যাচ্ছিল, এইরকম পর্যায়ে ছিল। তবে এখন যদি আমি দেখাতে চাই তাহলে একজনকে আমি হয়তো দেখাতে পারবো, বাকি একজনকে এই ক্যামেরার ফোকাসেই নিয়ে আসা সম্ভব না, কারণ খুব দ্রুত চলে গেছে। আমার মনে হয় যে আমার থেকে 1/2 কিলোমিটারেরও বেশি দূরত্ব এগিয়ে গেছে। দূরে কিন্তু আমরা ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি, গুল্ম জাতীয়, যদিও এগুলো থেকে ছায়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে আরও কিছু ছোট ছোট গাছ দেখছি, চলুন কাছে থেকে দেখি যেগুলো কি গাছ। আমি এই পথ শুধুমাত্র পাড়ি দেওয়ার জন্য আসিনি, এই পথের অভিজ্ঞতা নিজে নিতে এবং আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করার জন্যই কিন্তু এসেছি। এগুলো খুবই ছোট ছোট গাছ, পিছনে দেখতে পাচ্ছেন সবুজ, খুবই চমৎকার ছোট ছোট গাছ। এগুলো খুব বেশি দিন হয় না এই গোছ জন্মেছে। জানি না পানির অভাবে এগুলো কতদিন পর্যন্ত জীবিত থাকবে। এগুলোর সারভাইভিং প্রসেস যতটা শক্তিশালী হবে এগুলো টিকে থাকার সম্ভাবনা তত বেশি। সাধারণত মরুভূমির বুকে যে গাছগুলো জন্মায় সেগুলো কম পানি শোষণ করে। রাতে যে কুয়াশা বা শিশির পড়ে সেই শিশিরেই তারা সারা দিনের জন্য যতটুকু পানির প্রয়োজন হবে শুধু রাতের বেলায় কিন্তু তারা সেটি নিয়ে নেয়। এভাবেই তারা দিনের পর দিন
মরুভূমির বুকে সারভাইভ করে। এগুলো হচ্ছে জংলি বন, আর ওগুলো হচ্ছে ঝাউ গাছ। ঝাউ গাছগুলো কিন্তু বেশ তরতাজা এখন। তবে আমরা গ্রামের কিনারার দিকে কিন্তু ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি। শক্ত মাটি কিন্তু এখন আমি পেয়েছি, যার কারণে হয়তো এটা বলতে পারি যে আমাদের রাস্তা এখন অনেকটাই এগিয়ে যাবে। পদ্মার বুকে জেগে ওঠা চরে যে বেশ বিভিন্ন ধরনের ফসল ফলাদি হয় তা এখানে না আসলে বুঝতেই পারতাম না। কৃত্রিমভাবে সেচের মাধ্যমে এখানে নানা ধরনের ফসল ফলাদি উৎপন্ন হয়, এমনকি ধান রোপণেরও কিন্তু সুযোগ রয়েছে। এমনটি কিন্তু এখানে এসে দেখতে পারলাম। এই যে দেখুন, এখানে শ্যালো মেশিনের মাধ্যমে তারা চাষাবাদ করছে। দেখুন পিছনে কিন্তু কৃষক, তারা সকালের যে নাস্তা সেই নাস্তা করছে এখন। খুব ভোরেই তারা কিন্তু এই কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ে। এই শ্যালো মেশিনের শব্দে এবং এর পানির কলকাকলিতে আমার মনে পড়ে যায় ছোটোবেলার স্মৃতি। শৈশবে কতবার যে এরকম বাবার সাথে মাঠে গিয়েছিলাম এবং সেখানে এরকম পানিতে গোসল করেছিলাম এবং জমিতেই এরকম খাবার নিয়ে গিয়ে বাবার সাথে সেই খাবারে শরিক হতাম। সেই স্মৃতি কিন্তু আমার বারবারই মনে পড়ছে। আপনাদের কি কারো এরকম কোনো স্মৃতি রয়েছে? থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমরা কিন্তু গ্রামের খুবই কাছাকাছি একটি জায়গায় এসেছি, যেখান থেকে এখন আমি স্পষ্ট গ্রামটিকে দেখতে পাচ্ছি। তবে গ্রামটি খুব যে একটা বড় হবে বিষয়টি আমার কাছে এরকম মনে হয় নাই। তবে এখানে কিন্তু একটি আতঙ্ক আমার কাছে এখনও বিরাজ করছে, সেটি হচ্ছে সীমান্তের সীমারেখা। ভুল করে যদি আমি আমাদের বাংলাদেশের সীমান্ত রেখা পার হয়ে যাই, সেই উৎকণ্ঠা কিন্তু আমার কাছে কাজ করছে। জানি না এখান থেকে ভারতের সীমান্ত কত দূরে, তবে খুব বেশি দূরে নয়। যতটুকু জানতে পেরেছি তাতে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই হবে। তারপরেও আমার চলাচলের সময় এটা আমার মাথায় রাখতে হবে যে আমি সীমান্ত এলাকায় প্রবেশ করছি কি না। সীমান্ত এলাকায় ড্রোন উড্ডয়ন করা একেবারেই নিষিদ্ধ একটি কাজ এবং এটি আন্তর্জাতিক মানের অপরাধ। তাই এসব এলাকাতে ড্রোন চলাচলের ব্যাপারে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। আপনারা যারা এরকম ড্রোন ভিডিও করেন, সীমান্ত এলাকায় আপনারা ড্রোন উড্ডয়ন করবেন না। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার পাশাপাশি আপনিও আইনি জটিলতায় পড়তে পারবেন। এজন্য সীমান্ত এলাকায় যখন ভ্রমণ করবেন তখন সে সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নিয়ে নেবেন। কত দূরে সীমান্ত রয়েছে, আদৌ এই সীমান্ত এলাকার কত কিলোমিটারের মধ্যে পর্যন্ত ড্রোন উড়ানো কোনো সমস্যা নয়, এই বিষয়গুলো জেনে তারপরে সেই এলাকায় ড্রোন উড্ডয়ন করতে হবে। আমরা জেনেছি চর অঞ্চলে প্রচুর বাথান রয়েছে, তো সেই বিষয়টি কিন্তু আমরা দেখব। বাথান বলতে আপনারা কি বোঝেন আমি জানি না, তবে এই অঞ্চলে গরু ছাগলের বিশাল পালকে কিন্তু বাথান বলে। একটি গরুর পালে 200, 300, 500, 1000, 1500 এইরকম গরু মহিষ থাকে। তো এরকম বড় একটি জমায়েত, পশু পাখির বড় একটি জমায়েতকে বাথান বলা হয়। সেই বাথানের গরুগুলোকে কিন্তু ঘরে নেওয়া হয় না, এগুলোকে মাঠের মধ্যেই রেখে দেওয়া হয়। সেখানেই তাদের জন্য ছন বা টিন দিয়ে বাসা তৈরি করে দেওয়া হয়, ঘর তৈরি করে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ছোট ছোট ঘর রয়েছে, এই প্রত্যেকটি ঘরই কিন্তু এক একটি বাথান। প্রত্যেকটি বাথানের জন্য কয়েকটি করে রাখাল থাকে। এটি ডিপেন্ড করে কোন বাথানে কতগুলো
প্রাণী রয়েছে, কতগুলো গরু ছাগল রয়েছে, এবং এখান থেকেই তাদের বংশবিস্তার, এবং এখান থেকেই তাদেরকে বিভিন্ন হাটে নিয়ে গিয়ে বিক্রি করা হয়। চর অঞ্চলের মানুষের জীবিকার এটি একটি অন্যতম পথ। এখানে খুব সহজেই এরকম গরু মহিষ পালন করা যায়। খাবারের খরচও এখানে বেশ কম। দেখুন, গ্রামের কিশোরী এই সকল বাথানের একটি হয়তো তার মালিক সেই বাথান এখান থেকে পরিষ্কার করছে, বাথান ঘর। এই বাথানটির নির্মাণের উপকরণ ছন, এক ধরনের নদীতে উৎপন্ন হওয়া উদ্ভিদ। দেখুন, বাথানে এখন কোনো গরু নেই, সব গরু এখন বাহিরে চরাতে নিয়ে যাওয়া হয়েছে। বাথানের গরু মহিষের গোবরগুলোকে প্রক্রিয়াজাত করে এগুলোকে জ্বালানি হিসাবে তৈরি করা হয়। সামনের যে লম্বা লম্বা লাঠি দেখছেন এবং লাঠির গায়ে লেপন করা গোবর, এটি একটি বিশেষ প্রক্রিয়া এগুলোকে জ্বালানি হিসাবে তৈরি করার। লোকালি এগুলোর নাম রয়েছে, তবে আমি এই মুহূর্তে এগুলোর নাম আপনাকে বলতে পারছি না। আমাদের এলাকায় এটিকে মুঠা বলে, গোবরের মুঠা। তবে এই অঞ্চলে এটিকে কী নামে ডাকে আমি জানি না। দেখি কারোর সাথে যদি দেখা হয় আমি জিজ্ঞেস করে নেব যে এগুলোকে কী নামে ডাকে। সামনে নদীর আরেকটি অংশ দেখতে পাচ্ছি, তবে এখানে আমার কাছে একটি চ্যালেঞ্জ মনে হচ্ছে যে এই নদী আমি পার হব কীভাবে। ওখানে একটি নৌকা দেখতে পাচ্ছি, আমাকে একটু নৌকাতে পার হতেই হবে। আই শুড রিকোয়েস্ট হিম। এ ভাইয়া, আমাকে একটু পার করে দাও, আমাকে একটু পার করে দাও। ছেলেটা মনে হয় আমার কথা শুনবে। নদীর এই অংশটুকু পার হলেই চরখানপুর গ্রাম। একেবারে গ্রামের কিনারা ঘেঁষে এই নদীটি। এই নদীর পানি তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকে। ছোট একটি পুলও নির্মাণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ করতে না পারার কারণে আসলে এপাশ থেকে ওপাশে যাওয়া যাচ্ছে না। কিছুটা হেঁটে, অর্থাৎ পানিতে নামলে হয়তো পার হতে পারতাম, কিন্তু আমার পায়ে যেহেতু কেটস আছে তাই আমি এটি পার হতে পারছি না। এই ছোটো ভাইয়ের সহযোগিতা নিয়ে পার হবো ইনশাআল্লাহ। দেখুন, খোলা বিচরণ ভূমিতে এই হাঁসেরা কীভাবে শব্দ করছে, যেন তাদের অভয়ারণ্য এটি। অন্যথায় আমার কিডস, যাই হোক, তোমার কিছু দিব নি। আচ্ছা, ওই যে ওইখানে ওই যে গরুর গোবর দিয়ে যে মুঠা বানাইছেন, লম্বা লম্বা লাঠি, এগুলাকে কি বলেন আপনারা? নুন্দা। এগুলা বিক্রি হয় না? না আপনারা শুধু জ্বালানি হিসাবে ব্যবহার করেন? এই বাহিরে বিক্রি হয় শহরের দিকে? ওকে, ছেড়ে দেন, নেমে দেয়। ধন্যবাদ। অবশেষে চর খানপুরে পৌঁছে গেলাম। এই গ্রামের নাম কেউ চর খানপুর বলে, আবার কেউ বা চর খিদিরপুর বলে। আসলে নাম দুটি হলেও একটি গ্রাম। এখানে আগমনের সময় নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আসতে হয়েছে। সেই সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এই গ্রামকে ঘিরে যত ধরনের তথ্য রয়েছে, যত ধরনের অভিজ্ঞতা রয়েছে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পরবর্তী ভিডিও পর্যন্ত চোখ রাখুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনও অন করে রাখুন। চরখানপুরে আসার ঘটনাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। শীঘ্রই দেখা হবে এই ভিডিওর পরবর্তী পর্বে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।